স্টার্ট। সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই সুস্থ আছেন। আমাদের নবমতম আমাদের ডিসকাশন আজকে আমরা করতে যাচ্ছি কোভিড-19 নিয়ে। তো শুরুতেই আমরা কিছু স্ট্যাটিস্টিক্স বলে দিয়ে তারপরে আমাদের আজকের যে বিষয়ভিত্তিক আলোচনা সেটার মধ্যে আমরা প্রবেশ করবো আর কি। এখানে আপনার এটা দেখতেন জন হপকিন্স ইউনিভার্সিটি এটা কোভিড-19 স্ট্যাটাস ট্র্যাকার, এটা অল ওভার দি ওয়ার্ল্ডে করা আছে। আমরা বাংলাদেশেরটা যদি দেখি, বাংলাদেশের টোটাল কেস এখন পর্যন্ত কনফার্ম কেস 3772। আর আমাদের যে ট্রেনটা এই যে কার্ভটা যেটাকে আমরা বলেছিলাম যে প্রজেকশন ম্যাপটা এখনো কিন্তু হাইয়ের দিকে। তো সুতরাং এটা প্রগ্রেসিভলি বলা যায় যে এইটা হয়তো আরো আফোল্ড করবে এবং টিপে গিয়ে তারপরে এটা ডিক্লাইন করবে। সেই ক্ষেত্রে আমাদের টোটাল আজকে ল্যাব টেস্ট করা ছিল 3096 জনের, তার মধ্যে কনফার্ম ছিল আছে 3090 জন, ডেট আমাদের 120। আমরা যদি আমাদের নিজস্ব ডিজি হেলথের যে ওয়েবসাইট আছে সেখানে যদি আমরা লক্ষ্য করি, আমাদের কার্ভটা কিন্তু স্টিল আপগোয়িং। আপগোয়িং হওয়ার কারণে এখান থেকে আমরা একটা জিনিস ধারণা পেতে পারি, সেটা হলো যে এটা প্রোগ্রেসিভলি উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ ডিজিজের ভিরুলেন্স আস্তে আস্তে বাড়ছে। সেই ক্ষেত্রে আমরা আমরা মনে করছি যে এটা আরো বেশি মারাত্মক ভয়ানক হবে এবং হয়তো আরো বেশি পেশেন্টদের অ্যাটাক হতে পারে। আমরা আসলে প্রথমে আমরা যেটা এর আগে বলছেন, আমরা পার্সোনাল হাইজিন নিয়ে আজকে শুরু করবো আর কি। পার্সোনাল হাইজিনটা কি জিনিস সেটা আমাদের বুঝতে হবে, যে পার্সোনাল হাইজিন হলো একটা আমাদের নিজস্ব পরিষ্কার পরিচ্ছন্নতা, অর্থাৎ ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্নতা মিলে যদি আমরা যেটা থেকে আমাদেরকে অনেকগুলি রোগ আমাদেরকে মুক্তি দিতে পারে, সেটাকে আমরা বলি পার্সোনাল হাইজিন। পার্সোনাল হাইজিনটা আমরা যেমন হাত পরিষ্কার রাখা, চুল বা হেয়ার কাটিংটা ঠিক রাখা, তারপরে মুখমণ্ডলটা আমাদের ঠিক রাখা, হাইজিন রাখা, যাতে ডিজিজ ওয়াটারবর্ন এবং এয়ারবর্ন ডিজিজগুলি, আমাদের যে কোভিড-19 রোগটা, এটা কিন্তু এয়ারবর্ন ডিজিজ, অর্থাৎ ড্রপলেটের মাধ্যমে এটা ছড়াচ্ছে। এবং আগে যতই দিন যাচ্ছে এটা নিয়ে আরো বেশি তথ্য আমরা পাচ্ছি, আরো বেশি গবেষণার পেপার পাচ্ছি। তাতে দেখা যাচ্ছে যে এটা 3 মিটার থেকে 4 মিটার পর্যন্ত ট্রাভেল করতে পারে এবং শাইনি সারফেসের উপরে এটা অনেকক্ষণ বেঁচে থাকতে পারে। এই আলোচনাগুলি আমরা প্রথমেই আমরা দেখব যে এই কোভিড-19 আমরা যেটা বলতে চাচ্ছি প্রথমে, যে পার্সোনাল হাইজিনে আমরা কি করব, প্রথমে আমরা হাত ধোয়া থেকে শুরু করতে পারি। আমাদের প্রথম ছিল যে আমরা যেটা সাজেস্ট করছি সেটা হলো, যেটা আমাদের ক্ষেত্রে সবই সম্ভব, তার কারণ আমরা একটি দরিদ্র দেশ, আমাদের হাইজিনের ইয়াটা খুবই পোর। তারপরেও আমরা যদি এনশিওর করতে পারি যে বস্তিতে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং যারা সব সময় কাজের মধ্যে আছেন, তারা আমরা যদি হাতটাকে যদি পরিষ্কার রাখতে পারি, তাহলে আমরা অনেক ক্ষেত্রে এই ডিজিজ থেকে মুক্ত পাবো। হাতটাকে পরিষ্কার রাখতে বলতে আমরা কি বুঝাতে চাচ্ছি, যে হাতে যেন আমাদের জীবাণুটা না দেয়। তার কারণ হলো, আমরা যে হাত দিয়ে আমাদের যে এর আগের লেকচারগুলিতে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের এই ভাইরাসটা আমাদের দেহে প্রবেশ করে 3টা জায়গা দিয়ে। একটা হলো আমাদের মুখমণ্ডল, দ্বিতীয় নম্বর হলো আমাদের নাসিকা বা নাক, 3 নম্বর হলো আমাদের চোখের যে এপিথেলিয়ামগুলি আছে এগুলি দিয়ে প্রবেশ করলে এটা এই ডিজিজগুলি এই ডিজিজটা আমাদের এই 3টা এপিথেলিয়াম দিয়ে প্রবেশ করে এবং প্রবেশ করার ফলে আমরা যেটা
করি সেটা হলো যে আমরা যদি এই প্রবেশটা ম্যাক্সিমাম টাইম করে হলো আমাদের হাতের দ্বারা। তার কারণ হলো আমরা গড়ে দেখা যাচ্ছে একজন সুস্থ মানুষ এবং স্বাভাবিক ব্যবহার বিহেভিয়ার মানুষের মেন্টালি ওয়েলবিং, তাদের ক্ষেত্রে আমরা দিনে 120 থেকে 130 বারের মতো আমরা এই আঙ্গুল বা হাত আমাদের নাক, মুখ বা চোখে টাচ করি। এটা হচ্ছে সুস্থ মানুষের জন্য। আর যারা অসুস্থ বা যাদের ডিসঅর্ডার আছে, যাদের মুভমেন্ট ডিসঅর্ডার আছে, যাদের অন্যান্য ডিসঅর্ডার আছে, তাদের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য না। তো সেই ক্ষেত্রে আমরা যদি হাড়টাকে ক্লিন রাখতে পারি, হাড়টাকে যদি ভাইরাস মুক্ত রাখতে পারি, তাহলে আমাদের কিন্তু এই অসুখটা হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। এখন হাড়টাকে আমরা পরিষ্কার রাখবো কি করে? আমরা প্রথম দিন বলেছিলাম যে হাড়টাকে আমরা যদি সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে, মিনিমাম 20 সেকেন্ড ধরে যদি আমরা করি, যদি আমরা মিনিমাম 20 সেকেন্ড ধরে আমরা যদি পরিষ্কার করি, তাহলে দেখা যাচ্ছে যে এই হাতটা আমাদের পরিষ্কার থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি সাবান ইউজ করি, আমরা কিন্তু শুধু পানি দিয়ে হাত ধুলে আমাদের হবে না। আমরা এই ছবিটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এই সবুজগুলি, এই সবুজ ডটগুলি হলো সাবানের কণা, অর্থাৎ সাবান হলো চর্বির একটা স্টার। সাবানের যে কণাগুলি, সেই কণাগুলি আছে, যেহেতু আমাদের এই ভাইরাসটা লিপিড অর্থাৎ চর্বি দ্বারা গঠিত, এটা সাবানের মধ্যে এই লিপিডগুলো দেয়। এইটা হচ্ছে লিপিড লেয়ার, অর্থাৎ কোভিড-19 এর ওয়ালের লিপিড টেইল যদি এটা হয়, এটা যে কোভিড-19 যে সার্স কক্স ভাইরাস 2, এই ভাইরাসের যে সেল ওয়াল আছে, এর বহিরে বা বাইরের যে সেলের যে কাভারিংটা আছে, সেই কাভারিংটা হলো লিপিড বাইলেয়ারের। তার মধ্যে এইটা যদি হয় লিপিডের একটা লেয়ারের আউটসাইড অফ দি সেলের, কোষের বাইরে, ভাইরাল কোষের কোভিড-19 এর বাইরে যদি এইটা থাকে, এটা সেল মেমব্রেনের মধ্যে এইভাবে এই সেল মেমব্রেনে এটা লিপিড টেইলটা ঝুলানো থাকে। এই লিপিড টেইলটা ঝুলানো থাকে, তখন এই সাবানের যে কণাগুলি, এই কণাগুলি এসে এই সাবানের সাথে, অর্থাৎ এই টেইলের সাথে এটা কেমিক্যাল রিঅ্যাকশন হয়। কেমিক্যাল রিঅ্যাকশন হলে এরা কি করে, এই যে এখানে সাবানের কণাগুলি একটা একটা করে সেলের মেমব্রেন, অর্থাৎ আমরা কোভিড-19 এর যে সেলটা আছে, সেই সেলের আউটার মেমব্রেন যেটা ছিল, সেটার লিপিডের গুলি আমরা সবুজে দেখতে পাচ্ছি। আর যে লালগুলি ছিল, সেই লালগুলি হলো এই বাইরের দিকে যাচ্ছে। এখন সাবান যদি আমরা ইউজ করে, সাবান দিয়ে যদি আমরা এটা হাতটা ধুতে পারি, তাইলে এই যে সাবান ধোয়ে হাতটা ধোয়ার ফলে এই সাবানের কণাগুলি যেটা আছে, সেটা এই সেলের লেয়ারটাকে, অর্থাৎ কোভিড-19 ভাইরাসের SARS-CoV-2 ভাইরাসটাকে, ওই দুইটা লেয়ার, লিপিড লেয়ারটাকে এভাবে দ্রবীভূত করে ফেলে। অর্থাৎ এই যে এইটা একদিকে চলে যায়, অর্থাৎ রেড প্রোটিনস দুইটা সেলের মেমব্রেনে লিপিড বাইলেয়ার মানে হচ্ছে দুইটা লেয়ারে আমরা বলে থাকি। এই দুইটা লেয়ারে থাকার কারণে আমরা এটাকে দেখতে পাচ্ছি যে এটা যদি আমরা ইনার লেয়ারের প্রোটিন ধরি, আর এটা যদি আউটার লেয়ারের প্রোটিন ধরি, এটা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সাবানের মধ্যে এটা দ্রবীভূত হয়ে দুইটা লেয়ার পার্ট দুই দিকে চলে যাচ্ছে। তাইলে আপনার এই যে কোভিড-19 ভাইরাসটা, এই ভাইরাসটার এইটা হলো সেল ওয়ালে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা লেয়ার আছে বাইলেয়ার, এখানে একটা লেয়ার। এই দুইটা লেয়ারের মধ্যে এই কোষের মধ্যে এই যে গায়ে যেগুলি আছে, এগুলি হচ্ছে এদের প্রোটিন, স্পেসিফিক যে প্রোটিনগুলি আছে, প্রোটিনের দ্বারা এরা হচ্ছে মানুষের শরীরে প্রবেশ করে। এখন এই যে সেল লেয়ার দুটো আছে, এই সেল লেয়ারের ভিতরে সেল এবং নিউক্লিয়াস যে আরএনএ আছে, এইটা হচ্ছে সেলের স্ট্রাকচার। এখন আমরা যদি এখানে খেয়াল করি, লিপিড বাইলেয়ার মেমব্রেন, এই যে এটা এখানে আমরা দেখলাম লিপিড বাইলেয়ার, এটা যদি উপরের লেয়ার হয়, এটা হচ্ছে নিচের লেয়ার। আমরা দেখতে পাচ্ছি যে দুইটা লেয়ার যদি এক থাকে, এই দুইটা লেয়ার আলাদা থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এইটা যদি নিচের লেয়ার হয়, এটা যদি উপরের লেয়ার হয়, ভিতরের সেল মলিকিউলগুলো এটা, এখানে এস প্রোটিন, আর প্রোটিন এবং ভাইরাসের গায়ে অনেকগুলো এরকম প্রোটিন থাকে। যেটা এস প্রোটিন প্রজেকশন থাকে, ওই এস প্রোটিন প্রজেকশনটাই হচ্ছে মেইনলি আমাদের কোভিড-19 যে আমাদের টাইপ 2 রেসপিরেটরি নিউমেটিক সেল আছে, যে ছবিটা আমরা একটু পরে দেখাবো, তার মধ্যে প্রবেশ করে এই প্রোটিন প্রজেকশনের মধ্যে দিয়ে। এখন আমার যদি এই লেয়ারটা যদি ধ্বংস হয়ে যায়, তাইলে হবে কি
যে আমরা এই ভাইরাসটাকে আমাদের হাত থেকেই মুছে ফেলতে পারবো। তা আমরা যদি পরের ইয়াতে যে আবার যদি ছবিটা রিপ্লে করি, তাহলে আমরা কিন্তু দেখলাম প্রথমে ছবিটা এটাকে সেল লেয়ার থেকে আমরা যদি এটাকে পরের লেয়ারে যাই, তাহলে এটা দেখুন, এটা ম্যাগনিফাইং করা আছে। এটা হচ্ছে লিপিড বাইলেয়ার দুইটা ভাইরাসের দুইটা আর কোষের বাইরের আবরণী। এটা হচ্ছে দুইটা লিপিড লেয়ার দিয়ে করা। এই যে লিপিড লেয়ার গুলি আছে, প্রজেকশন গুলি আছে, এইটাকে যদি আমরা এটা সাবান দিয়ে যদি আমরা 20 সেকেন্ড রেখে দিতে পারি, তাহলে এটা আস্তে আস্তে দ্রবীভূত হয়ে যায়, সাবানের মধ্যে দ্রবীভূত হয়ে এইভাবে ভেঙে ভেঙে চলে যাচ্ছে। এইগুলি হচ্ছে সাবানের কণা। সাবান করছে কি, যে যদি একটা লেয়ারের উপরের লেয়ারের যে প্রোটিনগুলি আছে, সেই প্রোটিনগুলি উপরে নিয়ে চলে যাচ্ছে, আর নিচেরটা হলো নিচের দিকে নিয়ে চলে আসছে। এই দুই বাই লেয়ারটা যদি আমরা ডিস্ট্রয় করে দিতে পারি, ধ্বংস করে দিতে পারি, তাহলে কিন্তু এই ভাইরাসটা আর আমাদের ক্ষেত্রে কাজে লাগবে না। এখন একটা জিনিস খেয়ালের ব্যাপার আছে, সেটা হলো যে আমরা যদি গ্লাভস পরে থাকি, এখন দেখবেন যারা আমরা পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টের মধ্যে আমরা কি বলছি, সেটা সারা শরীরের ঢাকনা, আমরা মাস্ক ইউজ করতে বলছি, যারা চোখে যাতে এপিথেলিয়ামটা না যায়, চোখের মধ্যে যাতে ভাইরাসটা না ঢুকতে পারে, সেই ভাইরাসটাকে আমরা আটকানোর জন্য কি করতে চাচ্ছি, সেটাকে আমরা চশমা বা গ্লাস দিয়ে এবং গগলস দিয়ে আমরা এটাকে প্রোটেক্ট করতে যাচ্ছি। এখন যদি আমরা গ্লাভস পরে হাত না ধুই, তাহলে কিন্তু আমাদের গ্লাভসের উপরে কিন্তু রাবারের উপরে এই ভাইরাসটা বেঁচে থাকতে পারে প্রায় 3 থেকে 6 ঘন্টা। তো সেই ক্ষেত্রে যদি আমরা গ্লাভস পরে যদি চোখে বা মুখে বা আঙুল, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তার কারণ হলো আমরা দেখছি সবাই গ্লাভস পরে আছেন, কাজ করছেন এবং চশমা পরে আছেন, কিন্তু আপনারা যদি গ্লাভস পরা অবস্থায় যদি সাবান দিয়ে হাত না ধোন, আমরা এর আগে একটা গড় হিসাব, এটা হিউম্যান বডির উপর ডিপেন্ড করে, যে প্রত্যেকটা মানুষেরই স্বাভাবিক টেন্ডেন্সি হলো 130 থেকে 120 থেকে 30-40 বার আমরা এই হাতটা আমাদের মুখমণ্ডলের এই পুরা সাইডটাতে আমরা হয় চুলকানোর জন্য, অথবা ইচিং এর কারণে, অথবা দাঁত খোঁচানোর কারণে, অথবা নাক চুলকানোর কারণে, এটা স্বাভাবিক মানুষের, অথবা ঠোঁট চুলকানোর কারণে, অথবা জিভা কোনো কিছু পড়লো এগুলোর কারণে আমরা হাতটা টাচ করি। এখন যদি আমরা গ্লাভস পরা অবস্থায় হাতটা যদি আমরা টাচ করি, তাহলে কিন্তু আমরা এই সংক্রমণের মধ্যে পড়ে যাব। আমি এই জন্য সবাইকে অনুরোধ করছি, যারা আমরা গ্লাভস পরে কাজ করছি, সেটা ফিল্ড লেভেলে হোক, আমার মতো ডক্টর লেভেলে হোক, আমরা যারা ডাক্তার আছি, আমাদের যারা স্বাস্থ্যকর্মীরা আছেন, আমাদের যারা পুলিশ বাহিনীতে আছেন, যারা আইন শৃঙ্খলা বাহিনীতে, যারা লকডাউনের জন্য এই প্রতিরোধ করার জন্য চেষ্টা করছেন, যারা সংবাদকর্মী আছেন, সবার জন্য এই টিপসটা, এই ইয়াটা খুবই জরুরি। যদি আমরা গ্লাভসটার উপরে আমরা সাবান দিয়ে হাতটা ধুয়ে ফেলি, তাহলে কিন্তু এই লেয়ারটা ভাইরাসটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু যদি আমরা গ্লাভস পরে সবসময় থাকি, গ্লাভসের উপরে যদি হাতটা না ধুই, আমরা কিন্তু যদি গ্লাভস পরা অবস্থায় আমাদের চোখে, মুখে বা নাকে যদি আমরা টাচ করে ফেলি, তাহলে কিন্তু ভাইরাসটা আমাদের শরীরে চলে যাওয়ার সম্ভাবনা রয়ে যায়। এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। তার কারণ এই ব্যাপারে সাধারণত আমরা কাউকে বলতে দেখছি না, এই জন্য আমরা আপনাদেরকে শেয়ার করার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইয়াতে আমাদের ভিডিওগুলি থাকে, যদি অনুগ্রহ করে দেখে নেন, তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তাই এখন আমরা এটা যদি দেখি, খেয়াল করি আবার, যে এইটা যদি ভাইরাস হয়, ভাইরাসের যে প্রোটিন, এই যে আমি যেটা বলেছিলাম এস প্রোটিন, এম প্রোটিন যেগুলি আছে, এটা আমরা একটু পরে দেখছি। এই যে দুইটা লেয়ার বাই লেয়ার আছে, এই যে সাবানের যে কণাগুলি, এই যে সাবানটা এটা এগুলিকে তুলে ভ্যানিশ করে নিয়ে যাচ্ছে। তো সুতরাং আমার খুব আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে সবার প্রতি, যারা আমরা গ্লাভস ইউজ করছি, যে এইটা যদি আমরা সাবান দিয়ে যদি গ্লাভসের উপর 20 সেকেন্ড না রেখে দিই, এটা কিন্তু খুব কম সময় লাগে, মিনিমাম 20 সেকেন্ড রাখলে পরে সাবানের উপর দিয়ে আমরা এই ইয়াটা করতে পারবো, হাতটা পরিষ্কার করতে পারবো। সেক্ষেত্রে আমি যদি আপনাদেরকে একটু দেখাই দিই, যে আপনার হাতে সাবানটা নিয়ে, গ্লাভস পরা অবস্থায় হোক, সাবানটা ভালো করে মেখে নেন হাতে নিয়ে, আপনি কবজির দুই পাশে সাবানটা এরকম ডোলে নিজের সাথে আটকায় নেন। নেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হলো যে এইটাকে যে রাখার পরে আপনি ওয়াটার দিয়ে এটাকে ধুয়ে ফেলে দিবেন। তাহলে আশা করা যায় এই যে বাই লেয়ার প্রোটিন যেটা আছে, আমরা যেটা বললাম, এই যে প্রোটিন লেয়ারটা, এই প্রোটিন লেয়ারটা যদি ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে ভাইরাসটা মরে যাবে।
এই যে এখানে সাবানের কণাগুলি এটাকে তুলে নিয়ে অলরেডি দুই দিকে চলে যাচ্ছে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই প্রোটিন ট্রেনগুলি এই সাবানের কণাগুলি ধরে নিয়ে চলে যাচ্ছে জন্য আমরা এটা থেকে মুক্তি পাচ্ছি। তো সুতরাং আমার কাছে খুবই খুবই রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা গ্লাভস পরে স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন তারা অবশ্যই গ্লাভস পরে কাজ করলেও আপনারা হাতটা মিনিমাম কয়েকবার করে দিনে ধুয়ে ফেলতে হবে। এখন আসুন আমরা পরবর্তী স্টেজে যেতে যাচ্ছি, সেটা হলো যে আমাদের কিছু আপডেট ইনফরমেশন আমরা দিতে চাই আর কি। আপডেট ইনফরমেশনের মধ্যে দেখুন, এখানে আমরা কোভিড-19 যে ভাইরাসটা আছে, এই ভাইরাসটা কতটুকু কোন সারফেসের উপরে থাকে সেটার জন্য আমরা একটু দেখে নিতে চাচ্ছি। সেটা হলো যে অ্যালুমিনিয়াম, ল্যাটেক্স এবং কপার এই জাতীয় ধাতব যদি পদার্থ থাকে তাহলে এর উপরে এই ভাইরাসটা 8 ঘন্টা বেঁচে থাকতে পারে। আর যদি কার্গো বোর্ড হয়, যদি বোর্ডের উপরে থাকে, তাহলে এই ভাইরাসটা কিন্তু আপনার 24 আওয়ার্স পর্যন্ত বেঁচে থাকতে পারে। তো সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে অ্যালুমিনিয়াম যে ইয়াগুলি আছে আমাদের ম্যাক্সিমাম জায়গায় আপনারা দেখবেন যে আমরা যে গাড়িতে এখন ইউজ করি সৌন্দর্যের জন্য ম্যাক্সিমাম জায়গায় কিন্তু অ্যালুমিনিয়াম বেশি ইউজ হয়। অ্যালুমিনিয়াম বার, বিল্ডিং করার জন্য অ্যালুমিনিয়াম বার লাগে, গ্লাসের উপরে অ্যালুমিনিয়াম বার দেওয়া থাকে। আমরা গাড়ির দরজাতে দেখি আমরা যে অ্যালুমিনিয়াম, প্লাস্টিকের উপরে অ্যালুমিনিয়াম বার দেওয়া থাকে। তো সুতরাং অ্যালুমিনিয়াম এবং কপার, তামা, এই দুইটা হলো সবচাইতে বেশি ডেঞ্জারাস সারফেস। তো সুতরাং আমরা যদি এই সারফেস গুলি খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে এইটা কিন্তু এর উপরে 8 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। সুতরাং দ্বিতীয়টা আসেন, কার্ডবোর্ডের উপরে এটা 24 আওয়ার্স অর্থাৎ একদিন। আমরা যদি দরজা, শাইনি সারফেস, কাঠ এগুলি যদি ধরি তাহলে এখানে কিন্তু প্রায় 24 ঘন্টা বেঁচে থাকতে পারে। আর যদি আমরা স্টেইনলেস স্টিল যেটা আছে আমাদের, যেটা এখন বেশি ইউজ হয় পৃথিবীর সব জায়গাতে, এখন দেখবেন যে সৌন্দর্যের কারণে স্টেইনলেস স্টিলের ব্যবহার এখন খুবই বেশি। বিশেষ করে আপনার প্রত্যেকটা সিঁড়ির যে রেলিং থাকে, তারপরে আমরা যে ইয়াতে দরজায় বা গেটে আমরা যে গেট করি, এখন সবই কিন্তু এসএস দিয়ে করা হয়। তার কারণ হলো স্টেইনলেস স্টিলটা খুবই ব্রাইট এবং খুবই মসৃণ, প্লাস এটাতে মরিচা ধরে না এবং এটা খুবই হালকা, যার জন্য স্টেইনলেস স্টিলের ব্যবহার খুব বেশি বেড়ে গিয়েছে। এবং প্রত্যেকটা জায়গায় যে শপিং মলে, আধুনিক বিল্ডিং গুলোতে গ্লাস এবং স্টেইনলেস স্টিলটা বেশি ইউজ হয়। স্টেইনলেস স্টিলের পাইপ থেকে শুরু করে সবগুলিতে এই স্টেইনলেস স্টিল আমরা ব্যবহার করি। আমরা ধরুন সিঁড়ি দিয়ে বা একটা আমরা স্কেলেটার দিয়ে উঠছি, পাশে কিন্তু এই ইয়ার রেলিং গুলি আপনার স্টেইনলেস স্টিল থাকতে পারে। তা আমাদেরকে সেটা এটা স্টেইনলেস স্টিল যে আছে এইগুলো, এটার উপরে 1 থেকে 3 দিন পর্যন্ত এই কোভিড ভাইরাসটা জীবাণুটা বেঁচে থাকতে পারে। তো সুতরাং খুবই সাবধান। আমি সবার কাছে অনুরোধ করব এটা যে স্টেইনলেস স্টিলের সারফেসে আপনারা হাত রাখতে বিরত থাকুন এবং হাত দিলে সাথে সাথে আপনারা হাতটা ধুয়ে ফেলাতে দেবেন। গ্লাস এবং উডের ক্ষেত্রে এটা আরো বেশি ইম্পর্টেন্ট। তার কারণ হলো এখন ম্যাক্সিমাম শপিং মল এবং ইয়াতে গ্লাসের ব্যবহার সব জায়গায় এখন খুবই পরিমাণ বেড়ে গেছে। তার কারণ এখন বিল্ডিং গুলি যে আমরা যে বিল্ডিং করি, সে বিল্ডিং গুলির বাইরের স্তর সবগুলো গ্লাস। এখন অফিসে আমরা যারা কাজ করি, অফিস টেবিল এবং অফিসের ইয়াগুলি সবাই গ্লাস ইউজ করেন। এই জন্য এটাতে আরো বেশি সাবধান। তার কারণ হলো গ্লাসে এইটা আমি আজকে যেটা বলছি সেটা হলো আমাদের আজকে 22 তারিখ, এটা 20 তারিখ পর্যন্ত আমাদের যে আপডেট পেপারগুলি আছে, রিসার্চ পেপারগুলি আছে, সেই ইনফরমেশন থেকে আমি আপনাদেরকে এটা ইনফরমেশন শেয়ার করছি। তো সুতরাং যদি গ্লাসের ব্যবহার আমরা যদি হাত দিয়ে করি, অবশ্যই আমাদেরকে হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান দিয়ে করে রাখতে হবে। এবং এটা কাঠের উপরে শাইনি কাঠ যদি থাকে, কাঠের ফার্নিচার এবং কাঠের আসবাবপত্র আমরা অহরহ ব্যবহার করি। এখন দেখা যাচ্ছে রুমের ভিতরে ইন্টেরিয়র ডেকোরেশনের কারণে আমরা রুমটাকে কাঠ দিয়ে বা তার ওয়াল কাঠ দিয়ে সুন্দর নকশা করে সুন্দর তৈরি করি। আমাদের বাসার যে মেইন গেটগুলি আমরা কাঠের উপরে অত্যন্ত নকশা করে খুব সুন্দর গেট করা করি এবং তার উপরে খুব গ্লেসি কালার দেওয়া হয় স্প্রে করে। তো এইগুলোর উপরে কিন্তু এইটার উপরে কিন্তু কোভিড-19 প্লাস 5 days ইউ থিঙ্ক দ্যাট আপনারা এটা মনে করতে পারেন যে 5 দিন 3 days, অর্থাৎ 5 দিন স্টেইনলেস স্টিল 3 দিন,
তো অর্থাৎ এই ভাইরাসটা কিন্তু আমাদের জন্য এই সমস্ত কারণে আরো বেশি হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। তার কারণ গ্লাস এবং কাঠ এটা ওয়াইডলি ইউজ হয়। তো সুতরাং আমাদের কাছে খুবই আর্নেস্ট রিকোয়েস্ট, আমরা সবাইকে বলবো এবং রিকোয়েস্ট করব যে আপনারা যেন গ্লাস পরে থাকলেও অবশ্যই আমরা 3টের পরে যদি খালি হাতে হাত যেন সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে অবশ্যই দিনের 4 থেকে 5 বার ধুই। তারপরে আমরা কাঠ এবং শাইনি সারফেস যেমন স্টেনলেস স্টিল, গ্লাস এবং উডের উপরে এগুলো যেন আমরা অবশ্যই 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 যেন এটা টাচ করলে অবশ্যই আমাকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে এটাকে খুলে নেওয়াটাই ভালো। এখন আমরা যেটা আরেকটা বলতে চাচ্ছিলাম যে এই যে ভাইরাসটা আমরা যেটা দেখালাম যে এইটা হলো এই টাইপ 2 রেসপিরেটরি সেল। এই সেলের মধ্যে এটা ভাইরাসটা এখান দিয়ে এসে এই এস প্রোটিনের মাধ্যমে এই সেলের এই রিসেপ্টরের সাথে কানেক্ট হয়। এখানে একটা AC2 অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টর 2 অ্যাঞ্জিওটেনসিন 2 যে এনজাইমটা আছে সেই এনজাইমটা এখান থেকে এই ভাইরাসকে ঢুকতে কিছুটা প্রোটেক্ট করে। এই জন্য আমরা এখানে যে কাজটা এখন যা ধারণা করা হচ্ছে বা এখন পর্যন্ত যতগুলি গবেষণা পেপার আসছে তার আপডেট হলো এই যে পোরশনটাতে এই যে গেটওয়ে থাকে, এই গেটওয়েতে যে ভাইরাসটা মানুষের দেহের শরীরে প্রবেশ করছে এইখানটায় হাইড্রোক্সিক্লোরোকুইন নামে যে ড্রাগটা আমরা বলছি বা অ্যান্টিভাইরাল যে ড্রাগগুলি বলছি সেটার ক্ষেত্রে আমি আসছি যে এখান দিয়ে যে প্রবেশ করলো এই অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টরটা এটাকে এই সাইটোপ্লাজমের মধ্যে ঢুকতে বাধা প্রদান করে। AC2 অ্যাঞ্জিওটেনসিন 2 এর মেকানিজমটা কমানোর জন্য এটা কিন্তু আমরা ব্লাড প্রেশারের ওষুধ হিসেবে সবাই ইউজ করে থাকি। অ্যাঞ্জিওটেনসিন এবং ARB রিসেপ্টর ব্লকার, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার আরেকটা, এটা হচ্ছে AC2, ওটা অ্যাঞ্জিওটেনসিন 2 ঢুকে এটা আরএনএ রেপ্লিকেট হয়ে এটা দুই ভাগে ভাগ হয়ে এটা অনেকগুলি ভাইরাসের জন্ম দেয়। এই যে অ্যান্টিভাইরাল যে ড্রাগগুলি আমরা বলছি, যেমন আপনার মধ্যে অ্যাভিগান যেটা আমরা বলছি, রেমডেসিভির যেটাকে বলছি, এই অ্যান্টিভাইরাল ড্রাগগুলি কাজ করে এই প্রোটিয়েজ যে প্রোটিনটা আছে বা আরএনএ কে মাল্টিপ্লাই করার জন্য এই ট্রান্সলেশন প্রোটিয়েজ একটা ট্রান্সলেশনে এই অ্যান্টিভাইরাল ড্রাগগুলি এখানে প্রিভেন্ট করে যাতে এরা মানব শরীরে ঢুকতে না পারে। এই ব্যাপারে আমরা পরবর্তী ডিসকাশনে আমরা ওয়াইডলি ইউজ করব যে আমরা এই ক্ষেত্রে ড্রাগের ক্ষেত্রে কি কি ওষুধ আমাদের এই কোভিড ভাইরাসের উপরে কাজ করে এবং কি কি কাজ করে না এইগুলি আমরা নিয়ে টোটালি একটু আলোচনা করব। আমি এই ভাইরাসটা এই চিত্রটা যদি একটু দেখাই তাহলে এখানে আমরা যদি সার্স কোভিড ভাইরাস 2 এই যে ভাইরাসের এই যে বিভিন্ন ধরনের প্রোটিন থাকে, এটাকে বলে এস প্রোটিন, এটা এন প্রোটিন। এই প্রোটিনগুলি থাকার ফলে AC2 যেটা অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টর, এই রিসেপ্টরের ভিতর দিয়ে এখানে এন্ডোসাইটোসিস হয়ে এই ভাইরাসটা মানুষের দেহে প্রবেশ করলে এখানে এই ভাইরাসের ভিতরে যেটা থাকে সেটা হলো পজিটিভ সেন্স আরএনএ। এটা পজিটিভ সেন্স আরএনএ থাকার পরে এই টাইপ 2 এই সেলটা হলো টাইপ 2 নিউমেটিক সেল। অর্থাৎ আমরা যে এই যে অ্যালভিওলাইতে যে আছে সেখানে অ্যালভিওলাইটাকে ক্রলিং করার জন্য লাংসের সম্পূর্ণভাবে এক্সপানশন এবং ইনফ্লাক্স যে পদ্ধতিতে আছে এই সারফেক্টেন্ট এই সেলগুলি এক ধরনের মিউকাস সিক্রেশন করে, আমরা এর আগে যেটা বলেছিলাম যে গাড়িতে যেমন আমরা মোবিল ইউজ করি ইঞ্জিন অয়েল হিসাবে যাতে পার্টস গুলি ক্ষয় না হয়ে যায় একটার সাথে একটা টাচে ঘষাকে, এখানে তাই লাংসের যে টাইপ 1 নিউমেটিক সেল যে সেলগুলি আছে যেগুলি আপনার গ্যাসিয়াস এক্সচেঞ্জের অর্থাৎ কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন ট্রান্সফারের ক্ষেত্রে কাজ করে, সেগুলিতে প্রবেশ করে না, প্রবেশ করে টাইপ 2 সেলে। ঘুরে এখান থেকে এই ইনফেকশনটা হওয়ার কারণে যখন এই ভাইরাসগুলি মাল্টিপ্লাই হয়ে আবার এখানে চলে আসে তখন এর অ্যালভিওলারের ভিতরে যে ম্যাক্রোফেজটা থাকে ওই ম্যাক্রোফেজটা এটাকে গিলে ফেলে দেখুন আপনারা এই যে প্রসেসটা এই সেলের প্রসেসটা আমি একটু আপনাদেরকে বিস্তারিত বলে দিই তাহলে। আর এন্ডোসাইটোসিস মানে হচ্ছে ভিতরে গিলে ফেলা, অর্থাৎ ভাইরাসটা ভিতরে চলে গেল সেলের ভিতরে হওয়ার পরে এই আরএনএ গুলি রেপ্লিকেট হয়। এই যে পলিপেপটাইডস যে এটা একটা ট্রান্সলেশন প্রসেস বলে, এই অ্যান্টিভাইরাল ড্রাগগুলি কাজ করে এই ট্রান্সলেশন প্রসেসে এই প্রোটিন পলিপেপটাইড গুলিকে যাতে মাল্টিপল প্রোটিন না হয়ে এই অনেকগুলি ভাইরাস একটা থেকে 4টা থেকে 8টা 8টা থেকে 32টা এভাবে ভাইরাসটা যেন আমার না থাকে। এটা আরেকটা অ্যাঞ্জিওটেনসিন ওই যেটা আমি আগে বলছিলাম যে অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টর যেটা সেটাকে
এখানে আবার আরেকটা ইয়ে আছে, অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টরকে আবার ব্লক করতে পারে, সেটা হচ্ছে এআরবি বলে। এই যে আমরা এই যে ভেসোডাইলেশন, এই সবগুলি ওষুধ কিন্তু আমরা অ্যান্টিভাইরাল ওষুধ হিসেবে আমরা মানুষকে আমরা সবাই কিন্তু এই প্রেশারের ওষুধ খাচ্ছি। তার কারণ এই ওষুধগুলি অনেক বেশি ডিউরেশন কাজ করে বিপিটাকে কন্ট্রোল করতে, ব্লাড প্রেশারটাকে। কিন্তু এটা আমাদের ক্ষেত্রে এই যে যেটা আছে কোভিড-19 এর ক্ষেত্রে কিন্তু এদের একটা মেজর রোল প্লে করে। যে ভেসোকনস্ট্রিক্টেড যে ড্রাগগুলি আছে সেইগুলি কিন্তু আমাদের এই ভেসোডাইলেটর যে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগগুলি আছে, আমরা প্রেশারের ড্রাগ হিসেবে ভাবি, সেগুলি কিন্তু সবাই আমরা ইউজ করি এই কারণে। এখন আমরা সেকেন্ড স্টেজে চলে যাচ্ছি। আমরা আজকে হাত ধোয়ানোর কথা বললাম, এর পরবর্তী পার্সোনাল হাইজিনের ক্ষেত্রে আমরা নখ এবং আরো অন্যান্য পার্সোনাল হাইজিন নিয়ে কাজ করব। সেই ক্ষেত্রে আমরা এখানে একটা বলে দিতে চাচ্ছি, সেটা হলো যে আপনি দেখছেন যে আমাদের মনে একটা সবসময় একটা সন্দেহ আছে যে এই ভাইরাসটা শীত প্রধান দেশে বেশি কার্যকরী না গরমের দিনে কার্যকরী, ঠান্ডার ক্ষেত্রে কেন এটা গরমেতে আর কার্যকরী হয় কিনা। তার কারণ শীত প্রধান দেশগুলি কিন্তু এখন বেশি আক্রান্ত। সেই ক্ষেত্রে আমরা এখানে যদি একটা খেয়াল করতে পারি যে আমাদের যে শীতকাল যখন শুরু হয় বা শীতকাল যখন শেষ হয়, তখন কিন্তু নর্মালি কমন কোল্ড বা ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন সবার হয়। এটা কিন্তু কেউ আমরা বলতে পারবো না যে কারো জীবনে ইনফ্লুয়েঞ্জা বা সর্দি জ্বর হয়নি এরকম লোক বোধহয় পৃথিবীতে খুঁজে পাওয়া খুবই মুশকিল। সেই কাজটা করে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, যেটার নাম হলো H1 এবং N1 ভাইরাস। H1N1 ভাইরাসটা হচ্ছে কমন ফ্লু অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এটা কিন্তু প্রতি বছর একবার করে সিজন চেঞ্জের সময় আসে এবং আমরা সবাই কম বেশি এটাতে আক্রান্ত হই। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো যে H1N1 ভাইরাসটা আমাদের দেহে যে প্রবেশ করে, এটাকে আমাদের নর্মাল যে ইমিউনোলজিক্যাল ডিফেন্স মেকানিজম আছে জার্মের এগেইনস্টে তাদেরকে মেরে ফেলে দেয় এবং যার জন্য সর্দির জ্বর থেকে আমরা আবার আরোগ্য লাভ করে ভালোভাবে থাকতে পারি। কিন্তু এখানে মজার ব্যাপার যেটা হলো যে এই যে আমি তাহলে আমাদের মনে যেটা প্রশ্ন আসতে পারে সেটা হলো যে আমরা তাহলে বারবার কেন এই সর্দি জ্বরে আক্রান্ত হচ্ছি, একই মানুষ তো দুদিনে। মজার ব্যাপার হলো যে এই ফ্লু ভাইরাসটা H1N1 যে ভাইরাসটা, এটা প্রতি বছর ওর ডিএনএ এর গঠনে কিছু না কিছু অংশ চেঞ্জ হয়ে যায়। এটাকে আমরা বলি মিউটেশন অর্থাৎ বহুরূপিতা। এই যে ভাইরাসটা বহুরূপী হলো, এই ভাইরাস বহুরূপী হওয়ার মেইন কারণটা হলো তার ডিএনএ এর গঠনে কিছু চেঞ্জ হয়, যার জন্য আমরা ওই একই H1N1 ভাইরাস অর্থাৎ কমন ফ্লুতে শীতকালে আবার আমরা আক্রান্ত হই। ঠিক কোভিড-19 ভাইরাসটার ক্ষেত্রে এই একই চরিত্র লক্ষ্য করা যাচ্ছে। কোভিড-19 ভাইরাস যেটা অর্থাৎ সার্স-কক্স ভাইরাস 2, এই ভাইরাসটা কিন্তু একই দেহে চায়নাতে এটা দেওয়া হয়েছে। সেটা হলো যে চায়নাতে এটা স্টাডিতে চলে আসছে অলরেডি যে একই ব্যক্তি দ্বিতীয়বার আবার আক্রান্ত হয়েছে। তো এখন একই ব্যক্তি যদি দ্বিতীয়বার আক্রান্ত হয়, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে, বুঝে নিতে হবে যে আমাদের এই ভাইরাসটা সার্স-কক্স-2 ভাইরাসটা এটা তাদের রূপ পরিবর্তন করেছে এবং এটার ডিএনএ এর গঠন যদি মিউটেশন যদি হয়, যে বহুরূপী যদি হয়, তাহলে সে কিন্তু শীতকাল, গরমকাল, শীত প্রধান দেশ বা গরম প্রধান দেশ এই সবগুলোতে তার নিজেদের মতো খাপ খাওয়া চলতে পারবে। এবং সবচেয়ে বড় ভয়ের কথা যেটা, সেটা হলো যে এই ভাইরাসটা কিন্তু তাহলে সহজে পৃথিবী থেকে যেতে থাকবে না। এটা হয়তো আরো কিছুদিন স্টে করতে পারে, বছর বা আর যদি এটাকে না হয় তাহলে কিন্তু এটা আমাদের দ্বিতীয়বার আক্রান্তের সম্ভাবনা খুব কম। আমি একটা স্টাডি আপনাকে দেখাতে যাচ্ছি। এই স্টাডিতে দেখা হচ্ছে, বলাই আছে ওরা যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ট্রান্সমিশন ইজ ডিপেন্ডেন্ট অন দি রিলেটিভ হিউম্যানিটি অন অ্যান্ড টেম্পারেচার। রিলেটিভ হিউম্যানিটি আমরা বলি যে আমাদের যে পরিবেশের যে তাপমাত্রা, সেই তাপমাত্রাতে আপনারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এটা কাজ করে কি করে না, কারণ তাপমাত্রার ক্ষেত্রে এটা কি চরিত্র চেঞ্জ করে। আপনার এখানে ওই স্টাডিটার লিঙ্কস দেওয়া আছে। এটা একটা নিউ ইয়র্কের ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে এই স্টাডিটা করা। আপনারা লিঙ্কটা দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে পরে ইন্টারনেটে গিয়ে এটা পুরাটা দেখে নিতে পারেন যে এই যে তারতম্যের হয় যখন তাপমাত্রাটা কমে যায়, এই সাজেস্টিভ অফ কোল্ড তাপমাত্রা যদি 5 ডিগ্রির নিচে চলে আসে, তাহলে দেখা যায় কিন্তু এই কোভিড ভাইরাস যে ফ্লু ভাইরাসটা সেটা কিন্তু বেশি ভিরুলেন্স হয়ে যায়, অর্থাৎ বেশি আক্রমণাত্মক হয়ে যায়।
ঠিক তেমনি ভাবে কোভিড-19 সার্স কক্স ভাইরাস 2টা কিন্তু ওইভাবে সার্স কক্স ভাইরাস 2 যেটা আছে সেটা কিন্তু এইভাবে এই তাপমাত্রা এবং আর্দ্রতার ক্ষেত্রে কিছুটা চেঞ্জ হয়ে ওরা কিন্তু এই আক্রমণটা করতে পারে এবং নরমালি এটা করে। এখন আমরা আরেকটা ইনফরমেশন যেটা বলতে চাচ্ছি যে 40% অফ দি কমন কোল্ড, অর্থাৎ আমরা যে এখন আমি এই আলোচনাটা এখানে এই জন্য আনলাম যে এখন কিন্তু যে সময়টা সেটাও কিন্তু একটা ট্রানজিশন পিরিয়ডে পড়ে গেছে আমরা, অর্থাৎ শীতকাল শেষ থেকে আমরা গরমকালে চলে আসছি। এই যে আমরা এখন যে আমরা এসি ইউজ করি বা হঠাৎ করে যদি বেশি ঠান্ডাতে যায় তাহলে সাধারণত কিন্তু 40% এই আমাদের যে জ্বর কমন কোল্ড যেটা হয় সেটা হয় ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে, যেটা রাইনো ভাইরাস আমরা বললাম H1N1 ভাইরাস, আর বাকি এখন দেখা যায় এই SARS-CoV-2 ভাইরাস থেকে। এখন SARS-CoV-2 ভাইরাসের ক্ষেত্রে আপনার গিয়ে দেখতে পারে আরেকটা ইনফরমেশন যেটা হলো যে টেম্পারেচারে দেয়, কোল্ড টেম্পারেচার এন্ড লোয়ার হিউমিডিটি এখানে যেমন কাজ করে, আবার কিন্তু গরমকালে অর্থাৎ তাপমাত্রাকে যদি 70, 60 বা 40 না হয় তাহলে কিন্তু এই SARS-CoV-2 ভাইরাস অর্থাৎ কোভিড-19 আর মোর লাইকলি কজ অফ দি ইনফেকশন ইন দ্য উইন্টার, এটা দুই ক্ষেত্রে হইতে পারে। তো এই জন্য এই ইনফরমেশনটা আমাদের খুবই দরকার। এখানে একটা স্টাডি আছে, সেই স্টাডিটা দেখানো আছে যে ভিটামিন ডি ইনফ্লুয়েঞ্জাকে প্রিভেন্ট করতে পারে। অর্থাৎ আমরা যদি এই টাইমে যদি আমরা আমাদের যে আগের যে আলোচনা এটাতে আমরা দেখিয়েছিলাম যে আমরা যদি ওই ইমিউন সিস্টেমের যে সমস্ত খাবার আমাদের ইমিউন সিস্টেমকে স্ট্রেনথেনিং করে, সেই ক্ষেত্রে আমাদের ইমিউন সিস্টেমটা খুব বেশি স্ট্রং থাকলে নর্মাল যে ভাইরাসটা অর্থাৎ ফ্লু ভাইরাসটা যেটা আছে সেটা কিন্তু আমাদের আক্রমণ করতে পারবে না। এবং ফ্যাট সলিউবল ভিটামিন যেগুলি আছে, যেগুলি আমাদেরকে খুব বেশি ডিফেন্স করতে সাহায্য করে, রোগ জীবাণু থেকে ডিফেন্স করতে সাহায্য করে, সেই ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন কে এন্ড ভিটামিন ই। তো এই ভিটামিনগুলি যে সমস্ত খাবারে আছে ওই সমস্ত খাবারগুলি আমরা আমাদের খাবার তালিকায় স্বাভাবিকভাবে আপনার গ্রিন যে আমাদের ভেজিটেবলস গুলি আছে সেগুলির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এই সমস্ত ভিটামিন আছে। আমরা যদি যেমন পালং শাকের মধ্যে আমরা এর আগে বলেছি যে কোন কোন খাবারের মধ্যে, আদার মধ্যে, রসুনের মধ্যে যে ভিটামিন গুলি রয়েছে, এবং ক্যালসিয়ামটা মেইনলি দুধে বেশি থাকে। আপনারা যদি ডেইলি এক গ্লাস করে দুধ খেতে পারেন তাহলে আমার মনে হয় যে আমাদের ইমিউন সিস্টেমটা আরো বেশি শক্তিশালী হবে এবং আমাদের আরো বেশি আমরা পাবো। এখন যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হলো যে এই ছবিতে আমরা দেখছি যে এটা হলো যে এই যে হাত ধোয়ার যে পদ্ধতিটা, এটা আমরা আসলে আমরা যেমন ভাবে হাত ধুয়ে চলে আসলে এটা কিন্তু আমাদের জীবাণুটা যাবে না। এবং আমরা যারা গ্লাস করে কাজ করছি দীর্ঘক্ষণ যাবত আমরা পারতপক্ষে হ্যান্ড স্যানিটাইজার অথবা আমরা সাবান দিয়ে হাত ধুয়ে আমরা হাতগুলি কবজি পর্যন্ত সাবান দিয়ে হাত দিয়ে, এবং প্রথমে সাবান কবজির সাথে জড়ায় অনেকক্ষণ রেখে তারপরে আমরা যদি পরিষ্কার করি তাহলে আমাদের হাতটা জীবাণু পরিষ্কার হবে। এখন আমরা জাস্ট একটা চিত্র দেখাতে যাচ্ছি, এটা ইলেকট্রন মাইক্রোস্কোপের একটা চিত্র। আমরা যে হাঁচি বা কাশিটা দিচ্ছি, এই যে বলছে যে রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে ছড়াচ্ছে, এইটা হলো পানির একটা, মানে আমরা যদি এরকম হাঁচি দেই বা কাশি দেই তাহলে কিন্তু আমাদের এই যে রেসপিরেটরি ড্রপলেট আমাদের মুখ থেকে অনেকগুলি বিন্দু বিন্দু কোটি 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 জলকণাগুলি বের হয়ে চলে আসছে। আর আমাদের যে স্যালিভারি গ্ল্যান্ড এবং যে অন্যান্য নাসিয়া গ্ল্যান্ড যেগুলি আছে সেই গ্ল্যান্ডের থেকে এই যে কোভিড-19 আক্রান্ত তার থেকে হাজার হাজার ভাইরাস, লক্ষ লক্ষ ভাইরাস তৈরি হয়ে এভাবে বের হয়ে আসছে। এইটার এই ড্রপলেটের একটা চিত্র এটা দেখানো, এর ভিতরে যে ভাইরাস গুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলি হচ্ছে কোভিড-19 ভাইরাস। এটা খুবই ছোট একটা, লেস দেন 2 মাইক্রন অথবা 3 মাইক্রন, 2 to 3 মাইক্রনের মতো হয়, 2 মাইক্রনের মতো হয়। তার মধ্যে এই ভাইরাসগুলো এভাবে থাকে। এটা আস্তে আস্তে বাতাসে ভেসে গিয়ে যে কোনো সারফেসের উপরে পড়লে অথবা কারো গায়ে গিয়ে পড়লে, অথবা এই জন্য আমরা বারবার বলছি যে আপনারা মাস্কটা ইউজ করেন। মাস্ক ইউজ করলে আমরা এই থেকে বাঁচতে পারো, কোভিড ভাইরাস আক্রমণ থেকে বাঁচতে পারো। এখানে আর এইটা যদি ভাইরাস হয়, এই ভাইরাসগুলি আপনার এই প্রোটিনগুলি এরকম বিভিন্ন ধরনের প্রোটিন প্রোটেকশন থাকে, আর প্রোটিন প্রোটেকশন থাকে এই ভাইরাসগুলি এইভাবে ড্রপলেটের মধ্যে আটকানো থাকে। এইটা আস্তে আস্তে ট্রাভেল করে গিয়ে মানুষের গায়ে একজনের থেকে আরেকজনের ছড়ায়।
তো সুতরাং আমরা যারা কোভিড ভাইরাসের ক্ষেত্রে আমরা এখনো আমরা যদি হয় পরবর্তীতে আমরা যদি ফ্যামিলিগতভাবে দেখি যে কোভিড ভাইরাস থাকে, এই ভাইরাসটা আমাদের জন্য খুবই বিপজ্জনক একটা বিষয়। পরিশেষে আমরা আজকের আলোচনাটা এখানেই শেষ করব। শেষ করার আগে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আসুন আমরা একই আবেদন বারবার করছি, আমরা যে যার স্থানে আছি সেখান থেকে আমরা যদি মানুষকে যদি আমরা সহযোগিতা করতে পারি, আপনার যেভাবে যা দিয়ে পারেন সাহায্য করুন, আর মানুষের জন্য এগিয়ে আসুন। আর আমরা যারা বলবো তারা আমাদের বস্তি বা দরিদ্র মানুষ যারা যেখানে আছে তাদের কাছে খাবার পৌঁছানোর জন্য। এবং আমরা যেটা করতে পারি সেটা হলো যে এই ভাইরাসটা যেহেতু সাবানে হাত ধুলে চলে যায়, অ্যালকোহলে দ্রবীভূত হয়ে যায়, ওই যে আমি যেটা দেখলাম যে বাইলিয়ার লিপিড সেলগুলি সাবান অ্যালকোহল এই একই পদ্ধতিতে এই ভাইরাসটা এর মধ্যে দ্রবীভূত হয়ে যায়। এই জন্য আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে দরকার হলে আপনারা যদি গরিব মানুষকে কিছু কাপড় কাচা সাবানও কিনে দেন, পচা সাবানও কিনে দেন, বা হুইল সাবানও কিনে, ইভেন ডিটারজেন্ট পাউডারও যদি কিনে দেন, তাই সে যদি হাতে মাখে তাহলে সেই রোগটাতে বেঁচে যাবে। পরিশেষে একটি মানবিক আবেদন, সেটা হলো যে আসুন আমরা সবাই চেষ্টা করি সবাইকে হেল্প করার জন্য। আর আমাদের স্বাস্থ্য বার্তা যে ফেসবুক পেজটা রয়েছে, এখানে আপনারা মতামত দিতে পারেন এবং আরও বেশি অন্যান্য ব্যাপারে জানতে চাইলে সেগুলি নিয়ে লিখতে পারেন এবং আমাদেরকে সাহায্য করতে পারেন যেন আমরা আমাদের এই আলোচনাটা আমরা আরও বেশি নিয়ে যেতে থাকি এবং আরও বেশি আমরা গভীরভাবে এটাকে করোনা প্রতিরোধ করার জন্য আমরা চেষ্টা করি। মানুষের জন্য এই আবেদন রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।